আজকে কি আলাপ করব এই সাংবিধানিক আইনের প্রথম ক্লাসে সেটা একটু লিখে নেব, তারপর হচ্ছে বাকি বিষয় নিয়ে আলাপ করব। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটাকে আমরা সংক্ষেপে লিখি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এফপিএসপি। এই এফপিএসপি বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি, এটা দেখার চেষ্টা করব। তারপর যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এটা আসলে কিভাবে আসলো এটা দেখার চেষ্টা করব। তারপর আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হলো এটার বৈশিষ্ট্যগুলো কি কি এটা দেখব। এরপরে আমরা দেখার চেষ্টা করব এটা নীতি, এটা কি সাংবিধানিক আইন না নীতি, এটা নীতি নাকি আইন, এইটা আমরা দেখার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে সংবিধানের 7-2 এবং সংবিধান ভার্সেস সংবিধানের 8-2, এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর সাথে সংবিধানের 7-2 এর কোনো কনফ্লিক্ট আছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সংবিধানের এই যে 8-2 অথবা হচ্ছে সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো আছে বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ এফপিএসপি ভার্সেস আপনার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বলি এফআর, ফান্ডামেন্টাল রাইটস, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত দেখার চেষ্টা করব। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে দেখার চেষ্টা করব সেটা হলো আপনার সংবিধানের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটার পরবর্তীতে কি কি সংশোধন হয়েছিল, অর্থাৎ মূল সংবিধানের সংশোধন করে কি কি সংশোধন হয়েছিল এটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের যে যেহেতু এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সুতরাং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে ভিত্তি বা আন্তর্জাতিক সম্পর্কের যে ভিত্তি সেটা আমরা দেখব। ইন্টারন্যাশনাল সম্পর্কের যে ভিত্তি কি হবে সেটা আমরা দেখব। তারপর আমরা পররাষ্ট্রনীতিটা দেখব। এরপরে আমরা সর্বশেষ প্রিলির জন্য এই আর্টিকেলগুলো একটু সংক্ষেপে দেখব যে প্রিলির জন্য কোন আর্টিকেলগুলো কিভাবে আমাদের পড়তে হবে। মূলত আজকের ক্লাসে এই বিষয় নিয়ে আলাপ করব। তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথমে দেখি একদম সংক্ষেপে দেখার চেষ্টা করি যে বাংলাদেশের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে সেই বাংলাদেশের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কি। দেখেন, প্রথম এই যে ওয়ার্ডটা ব্যবহার করলাম, এই ওয়ার্ডটা যদি আমি মানে এই সেন্টেন্স, এই ওয়ার্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রথম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্টেট পলিসি, এই শব্দগুলো যদি ভাঙে তাহলে বাংলা অর্থ দ্বারা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কথাটার মধ্যেই রয়েছে যে আসলে এটা কি, মূলত হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কিত যে নির্দেশনা যে পার্টে আছে সেটাকে মূলত রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়। বাংলাদেশের সংবিধানের পার্ট 2 বা সেকেন্ড ভাগে এই বিষয়টা বলা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি হবে। এখন একটা দেশের জন্য রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা কেন প্রয়োজন? মূলত একটা দেশের জন্য রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা ইমপ্লাইডলি থাকতে পারে অথবা এটা প্রকাশ্যও থাকতে পারে, কিন্তু সংবিধান এটাকে যুক্ত করার একটা ফিলোসফি আছে। এটা যুক্ত করার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে এই বিষয়গুলো রাষ্ট্র যারা যন্ত্র আছে রাষ্ট্রযন্ত্রকে বারবার স্মরণ করিয়ে দেয় যে তোমাদের এই কাজগুলো করতে হবে বা এই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই তোমাদেরকে রাষ্ট্র অ্যাপয়েন্ট করেছে অথবা জনগণ তোমাদেরকে পছন্দ করেছে বা সিলেক্ট করেছে। তো সুতরাং এইটা হচ্ছে এটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তো আমাদের পৃথিবীর যে সংবিধানগুলো আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসলে সব সংবিধানে সম্ভব ছিল না। আমরা যদি লক্ষ্য করি রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামক যে বিষয়টা, এই বিষয়টা সর্বপ্রথম ইনক্লুড করা হয় অনেক পরে, অর্থাৎ 1937 সালে সর্বপ্রথম আয়ারল্যান্ড এই জিনিসটাকে ইনক্লুড করে। এর ধারাবাহিকতা দেখা যায় পরবর্তীতে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কনসেপ্টটা আমরা দেখতে পাই যে 1948 সালে বার্মা, যা বর্তমানে মায়ানমার নামে পরিচিত, সেই বার্মা এটাকে ইনক্লুড করে। এর আরো পরে আমরা দেখতে পাই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 1950 সালে ভারতীয় মহাদেশে যে তখন যে ভারতে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে ভারতের যে সংবিধান হয় সেই ভারতের সংবিধান এটাকে ইনক্লুড করে।
এরপরে আমরা দেখতে পাই যে ভারত 1947 সালের পরে যখন দেশটা ভারতীয় উপমহাদেশ ভাগ হয়, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে যে দুটো প্রদেশ ছিল, এই পাকিস্তান সরকার পরবর্তীতে 1947 সালের পরে প্রায় 9 বছর পরে অর্থাৎ 1956 সালে তারা একটা সংবিধান করে। এই 1956 সালের পরে এটা বাদ দিয়ে 1962 সালে একটা সংবিধান করে। এই 1956 সালের এবং 1962 সালের সংবিধানেও পাকিস্তানও এই মূলনীতির বিষয়টা ছিল। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাই যে পাকিস্তানের এই যে বিষয়গুলো, এই যে যেটাকে বলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই বিষয়টা পরবর্তীতে বাংলাদেশের যে সংবিধান আছে সেটাকে 1972 সালে ইনক্লুড করা হয়। তাহলে আমরা তাহলে এই ছিল মূলত হচ্ছে বাংলাদেশ এই যে ভারতীয় উপমহাদেশ সহ মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে অরিজিন, মানে কিভাবে তৈরি হলো এবং পরবর্তীতে কোন দেশ কত সালে এটাকে অ্যাডপ্ট করলো। এখন এই দেখি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অথবা যেটাকে আমরা বলি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি আসলে কি বিষয়গুলোকে ইনক্লুড করে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাজনৈতিক সামাজিক কিছু কর্মসূচি ইনক্লুড করে। কি? রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিছু রাজনৈতিক কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি এবং সামাজিক কর্মসূচিকে ইনক্লুড করে বা এইগুলোকে একত্র করে। এই কর্মসূচিগুলো কেন একত্র করে? এই কর্মসূচিগুলোকে একত্র করার উদ্দেশ্য হচ্ছে আপনার দেশ পরিচালনার মৌলিক সূত্র হিসাবে এগুলোকে ব্যবহার করা। তাহলে এগুলোর উদ্দেশ্য কি? দেশ পরিচালনার মৌলিক সূত্র হিসেবে এগুলোকে ব্যবহার যেন করা হয়। এখন আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিক তাকাই, বাংলাদেশের সংবিধানে মূলত আর্টিকেল 8 থেকে আর্টিকেল 25 পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে কথা বলেছে। এখন আর্টিকেল 8-এ দুইটা পার্ট আছে, পার্ট 1 পার্ট 2। তাহলে পার্ট 1-এ বলছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি, আর পার্ট 2-তে বলছে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিভাবে ব্যবহার করবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কোন কোন বিষয়কে ইনক্লুড করেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে দেখেন, সংবিধানের আর্টিকেল 8, এই 8-এর 1-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে প্রাথমিকভাবে 4টা এবং এই পার্ট 2 এর সব বিষয়গুলোকে, 4টা সহ পার্ট 2 এর সব বিষয়গুলোকে ইনক্লুড করেছে। তাহলে কি কি বিষয়কে এখানে ইনক্লুড করে? এখানে ইনক্লুড করেছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, চতুর্থ নাম্বার হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাহলে এই 4টা মূলনীতিকে রেখে বাকি পার্ট 2 এ যত বিষয়গুলো আছে, অর্থাৎ ভাগ 2-এ, সংবিধানের ভাগ 2-এ যে বিষয়গুলো আছে সব বিষয়গুলোকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিভাবে ব্যবহার হবে বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বৈশিষ্ট্যগুলোকে, সেই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে সংবিধানের পার্ট 2 এর আর্টিকেল 8-এর 2-তে। এখানে মোটামুটি সংবিধানের এই যে পার্ট 2 এর 5টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। কি কি বৈশিষ্ট্যের কথা বলা আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে বলা আছে এগুলো হবে দেশ পরিচালনার মৌলিক সূত্র। তাহলে এগুলো কি? দেশ পরিচালনার মৌলিক সূত্র। দেখেন, এই বিষয় যেগুলো বলতেছে এগুলো সামনে আরো আলোচনার প্রয়োজন, সুতরাং এগুলো একটু মনে রাখবেন। 2 নম্বরে যে বিষয়টা বলেছে এগুলোকে আইন প্রণয়নকালে বিবেচনায় নিবে। তাহলে রাষ্ট্রযন্ত্র যারা আছে, তাহলে পার্ট 2 এর যে সকল বিষয় আছে এই বিষয়গুলো আইন প্রণয়নকালে বিবেচনায় নিবে। কিসের জন্য? আইন প্রণয়ন, এইগুলোকে বাস্তবায়ন করার জন্য। 3 নম্বর যে বিষয়টাকে ইনক্লুড করেছে সেটা হচ্ছে সংবিধান এবং অন্যান্য আইনের ব্যাখ্যার নির্দেশক হিসাবে এগুলো কাজ করবে। সংবিধান
এবং অন্যান্য আইনের ব্যাখ্যার নির্দেশক হিসাবে এটা কাজ করবে। চতুর্থ নম্বরে যে বিষয়টা বলেছে সেটা হলো রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ভিত্তি হবে, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ভিত্তি। আর পঞ্চমত যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট বলেছি, এটা আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই বা আর্টিকেল 8 এর 2 এ দেখতে পাই। এটা দেশ পরিচালনার মৌলিক সূত্র, আইন প্রণয়নকালে এটাকে প্রণয়নকালে এটাকে বিবেচনায় নেবে, সংবিধান এবং অন্য আইনের ব্যাখ্যা নির্দেশক হিসেবে এটা কাজ করবে, রাষ্ট্র নাগরিকের সম্পর্কের ভিত্তি হবে, আদালতের মাধ্যমে এটা বলবৎ করা যাবে না। বিশেষ করে এই কনসেপ্ট একটু মনে রাখবেন, কারণ এটা নিয়ে একটু পরে ডিটেল আলাপ করব। এখন যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে এই যে 8-2, এই 8-2 এবং সংবিধানের আরেকটা অনুচ্ছেদ আছে যেটা হচ্ছে 7-2। এই 7-2 এবং 8-2 এর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা বা 7-2 এবং 8-2 এর মধ্যে কনফ্লিক্ট আছে কিনা এটা দেখার আগে আমরা আরেকটা বিষয় দেখব। সেটা হচ্ছে এইখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, অর্থাৎ নীতিসমূহ। আচ্ছা, এখন এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বা ফান্ডামেন্টাল যে নীতি, এই যে মৌলিক যে নীতিগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এই মৌলিক নীতি এবং সংবিধানের যে আইন আছে বা ল, ফান্ডামেন্টাল ল অথবা ল, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই বিষয়টা দেখার আমরা একটু চেষ্টা করব। তাহলে এই বিষয়টা দেখার আগে আমরা একটু আর্টিকেল 7-2 একটু দেখতে হবে, কারণ 7-2 এর সাথে একটা সম্পর্ক আছে, কারণ এখানে কি শব্দটা কি ব্যবহার করা হয়েছে এটা একটু দেখে। সংবিধানের আর্টিকেল 7-2 এখানে যে বিষয়টা বলা হয়েছে, আমি যদি একদম মূল সংবিধান থেকে পড়ি, এখানে বলা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা নিই যে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আচ্ছা, এটা এরপরে দেখেন যে বিষয়টা বলছে যে অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহলে বলছে অন্য কোনো আইন যদি অসামঞ্জস্য হয় তবে কি হবে, যতটুকু অসামঞ্জস্য মানে যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল। ঠিক আছে, তাহলে দেখেন একটু মার্ক করে দিই তাহলে বুঝবেন। এখানে যে বিষয়টা বলা হয়েছে সংবিধান, এই সংবিধানকে বলা হয়েছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলা হয়েছে। আচ্ছা, এরপর বলছে অন্য কোনো আইন, তারপর কি বলছে, অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল। এতটুকু ক্লিয়ার। এখন এইখানে যে আইন শব্দটা ব্যবহার করেছে, আর এইখানে দেখি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, অর্থাৎ এখানে বলছে নীতি বা প্রিন্সিপালস, তাহলে এইটা কি আইন না নীতি? এই বিষয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। তাহলে এই 8-2 দ্বারা যে কনসেপ্ট যে এখানে আইন যদি অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে বাতিল করা যাবে, কিন্তু এখন এইটাকে কি আইন বলা যায় কিনা এই বিষয় নিয়ে আপনার একটা বিখ্যাত মামলা আছে যার নাম হচ্ছে কুদরত ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। মামলাটার নাম আপনারা একটু লিখে নেবেন, আমি জাস্ট রেফারেন্সটা দিচ্ছি। 44 DLR AD 319 নাম্বার পেজ, 44 DLR AD 319। কেসের নাম হচ্ছে কুদরত ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। এই মামলায় উনি পরবর্তীতে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন, বিচারপতি মোস্তফা কামাল। তিনি একটা বিষয় বলেছেন
তিনি এইখানে আইন এবং এই প্রিন্সিপালস এর ভিতরে পার্থক্য করেছেন। তিনি বলেছেন সংবিধানের দ্বিতীয় ভাগ যেগুলো বিষয় আছে এগুলো আইন নয়, এগুলো নীতি। তবে তিনি কি বলেছেন, এই সংবিধানের দ্বিতীয় ভাগ এগুলো কি আইন নয়, এগুলোকে তিনি নীতি বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে এগুলো রাষ্ট্র আইন প্রণয়নের সময় বিবেচনায় নিবে। তো এগুলো কি করবে, রাষ্ট্র আইন প্রণয়নের সময় শুধুমাত্র বিবেচনা নিবে, কিন্তু এই নীতির সাথে যদি সাংঘর্ষিক কিছু হয়, অর্থাৎ অন্য কোনো আইন যদি সাংঘর্ষিক হয়, তাহলে তাহলে ওই আইনটাকে বাতিল করা যাবে না, কারণ এটাকে জুডিশিয়ালি ইনফোর্সিবল, এটা জুডিশিয়ালি ইনফোর্সিবল না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু এগুলো নীতি, এগুলো আইন নয়, সাংবিধানিক নীতি, এগুলো সাংবিধানিক আইন নয়, এই কারণে যেহেতু এখানে আইনের কথা বলা আছে, অন্য কোনো আইনের সাথে যদি এই নীতিগুলো সাংঘর্ষিক হয় তাহলে কি করা যাবে না, ওই আইনটাকে বাতিল করা যাবে না। এইটা বলতে চেয়েছেন এই বিচারপতি মোস্তফা কামাল, বা আমরা যেটাকে বলি কুদ্দুস তিলের পনির ভার্সেস বাংলাদেশ মামলায় মূলত এইটাই বলেছে যে এটাকে জুডিশিয়ালি যেহেতু এটাকে ইনফোর্স করা যায় না, সুতরাং এটার সাথে অন্য কোনো আইন সাংঘর্ষিক হলে ওই আইনটাকে এই যে 8(7)(2) অনুযায়ী বাতিল করা যাবে না, এইটা বলেছে। কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইভাবে যে আপনি এই যে এটার সাথে একমত কিনা, যে এটা আইন না এটা নীতি, এটা ব্যাখ্যা করুন, এভাবে আসতে পারে, অথবা এটার সাথে আপনি একমত কিনা আপনার নিজস্ব যুক্তি উপস্থাপন করুন, এভাবে আসতে পারে। তো এখন এইটাকে যেভাবে আসুক না কেন, আমরা একটু দেখার চেষ্টা করি যে সংবিধানের যে 7(2) এবং সংবিধানের যে 8(2) যেখানে বলেছে এটা জুডিশিয়ালি ইনফোর্সিবল না, এটার মধ্যে আসলে কোনো সংঘর্ষ আছে কিনা, বা এটার মধ্যে কোনো আছে কিনা, ঝামেলা আছে কিনা, এইটা দেখার একটু চেষ্টা করি। তাহলে দেখেন আমরা সংবিধানের 8(2) একটু দেখি, 8(2) কি বলার চেষ্টা করেছে। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম। আপনাদের যদি কোনো বিষয় রিপিট করার প্রয়োজন হয়, যেমন হচ্ছে মামলার নামটা উল্লেখ করুন, আমি সেটা রিপিট করব। কোনো আর্টিকেল যদি রিপিট করার প্রয়োজন হয় তাহলে সেটা রিপিট করব। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে বার কাউন্সিল জুডিশিয়ারির ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাস সাংবিধানিক আইনের। এই প্ল্যানের সংবিধান এবং হচ্ছে আপনার ম্যাথ আছে, মানে যেটাকে বলি সাধারণ গণিত। আপনারা যদি চান এই আমাদের জুডিশিয়ারির এই প্ল্যানে যুক্ত হতে পারেন, মানে এই মাসে এটা আপনার চাইলে টোটাল প্যাকেজ আকারে যুক্ত হতে পারেন, অথবা আপনার চাইলে শুধুমাত্র এই 2টা সাবজেক্টের জন্য যুক্ত হতে পারেন। আপনি যেভাবে যুক্ত হতে চান না কেন, আপনি আমাদের এই যে আইডি আছে, এই যে যেখানে ক্লাস হচ্ছে এখানে, অথবা আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনি হচ্ছে এই বিষয়ে কনফার্ম হতে পারবেন। ওকে, তো যাই হোক, তাহলে আমরা একটু পরের বিষয়গুলো দেখি। যে এখন আমরা দেখবো যে 8(2) সাথে কোনো সংঘর্ষ আছে কিনা। দেখেন 8(2) যে 5টা বিষয় দেখলাম মোটামুটি, এখানে আসলে 5টা এবারে উল্লেখ নাই, কিন্তু আমরা মোটামুটি এটা ভাঙলে 5টা বিষয় পাই। এর মধ্যে লাস্ট যে পয়েন্টটা দেখেছি, এখানে বলা হয়েছে যে এই বিষয়গুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য না, অর্থাৎ 8(2) অনুযায়ী এই যে 8(1) যে বিষয়গুলো ইনক্লুড করেছে, অর্থাৎ পার্ট 2, এই দ্বিতীয় ভাগ আদালত কর্তৃক বলবৎযোগ্য না। আচ্ছা, আপনারা যারা লাইভটি দেখছেন তারা একটু শেয়ার দেওয়ার অনুরোধ রইল, এবং আপনাদের যে সকল বন্ধু আছে যারা জুডিশিয়ারি প্রিপারেশন নিতে চাচ্ছে, যেহেতু ওপেন ক্লাস, ফ্রি ক্লাস, তাদেরকে মেনশন দেওয়ার অনুরোধ রইল। অলরেডি রুবেল আহমেদ, উনি আমাদের রুবেল আহমেদ উনি একজনকে মেনশন দিয়েছেন। তাহলে আমি একটু শেষে রিপিট করি সংক্ষেপে, একদম ক্লাস শেষে। আপনি অথবা ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি চাইলে পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। অলরেডি তো প্রায় 20 মিনিটের উপরে আলোচনা করে ফেলেছি, এই কারণে আসলে রিপিট করে একটু ডিফিকাল্ট। এখন দেখেন দ্বিতীয় ভাগের মানে 8(2) বলছে, লাস্ট যে পয়েন্টটা দেখেছিলাম, দ্বিতীয় ভাগ আদালত কর্তৃক কিনা বলবৎ যোগ্য না। এখন এই যে কনসেপ্টটা, এটা বলবৎ যোগ্য না, এখানে একটু বুঝবেন। তো এইটাকে আমরা যদি খুব প্লেইনলি, অর্থাৎ একদম খুব সহজভাবে ব্যাখ্যা করি, তাহলে কি আসে? বলবৎ যোগ্য নয়, এই কথাটা যদি খুব সিম্পলি আমরা ব্যাখ্যা করি, তাহলে আসে এইভাবে যে আইন বিভাগ, নির্বাহী বিভাগ দ্বিতীয় ভাগ বাস্তবায়ন না করে, তবে আদালত এটা বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে না। কারণ বলছে যে রাষ্ট্রের কাজ হচ্ছে এই বিষয়গুলো বাস্তবায়ন করা, তাহলে বলবৎ করা মানে হচ্ছে বাস্তবায়ন করা বোঝায়। তাহলে এটাকে
আমরা যদি খুব সিম্পল মিনিং করি, প্লেন মিনিং করি, তাহলে কি আসে যে রাষ্ট্রের যে অঙ্গ আছে যেটাকে আমরা বলি আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, তারা যদি এই বিষয়গুলোকে কি না করে, তারা যদি এই বিষয়গুলোকে বাস্তবায়ন না করে, তাহলে আদালত কি করতে পারে না, যেহেতু এগুলো বলবৎযোগ্য না, দ্যাট মিনস আদালত এগুলোকে বাস্তবায়নে বাধ্য করতে পারে না। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই শব্দটা যেটা বলবৎযোগ্য নয় আদালত কর্তৃক, এই শব্দটার এইভাবে মিনিং করার কোনো অর্থই নাই যে যদি এই বিচার যদি আইন বিভাগ বা নির্বাহী বিভাগ এই নীতিগুলোকে লঙ্ঘন করে, তাহলে আদালত এই মানে যে আদালত আছে বিচার বিভাগ এখানে হস্তক্ষেপ করতে পারবে না, এইটা কোনোভাবেই বুঝায় না। তাহলে কি বললাম, এই যে নীতিগুলো আছে এই নীতিগুলো কি করে, যদি লঙ্ঘন করে, কে লঙ্ঘন করে, এই যে রাষ্ট্রের যে বিভাগগুলো আছে অর্থাৎ আইন বিভাগ অথবা নির্বাহী বিভাগ যদি এখানে লঙ্ঘন করে, তাহলে এইটার অর্থ কোনোভাবেই এটা দাঁড়ায় না যে এটা কি করতে পারবে না, আদালত হস্তক্ষেপ করতে পারবে না। কারণ এখানে আদালতের হস্তক্ষেপের কথা বলা হয় নাই, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আদালতের বাস্তবায়ন করতে পারবে, বলবৎ করতে পারবে না। তাহলে বলবৎ কোনগুলো করতে পারে না, বলবৎ করতে পারে না যেটা আপনি কার্যকর করেন নাই, সেটা বলবৎ করতে, সেটা বলবৎ আপনাকে বাধ্য করতে পারবে না। কিন্তু যেটা অলরেডি কার্যকর আছে বা যে এই যে নীতিগুলো আছে এই নীতিগুলোর যদি আপনি ভায়োলেশন করেন, এই নীতিগুলো যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আদালত আপনাকে বাধা দিতে পারবে না, এই শব্দটা সংবিধানের কোনো জায়গায় নাই। এখন আপনি যদি কোনো জিনিসকে জুডিশিয়ালি ব্যাখ্যা করতে চান বা ইন্টারপ্রিট করতে চান, সেটাকে আপনার ইন্টারপ্রিটের নিয়ম কি, এটাকে আপনার প্রথম সহজভাবে স্ট্রিক্টলি ব্যাখ্যা করতে হবে। স্ট্রিক্টলি যদি কোনো কনফ্লিক্ট আসে তখন অন্যান্য নীতি অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা যদি খুব স্ট্রিক্টলি একদম প্লেন ল্যাঙ্গুয়েজ করি, তাহলে এটা দাঁড়ায় যে আইন বিভাগ বা নির্বাহী বিভাগ যদি বাস্তবায়ন না করে, তাহলে আদালত এটা বাস্তবায়নে বাধ্য করতে পারবে না, কারণ এইটার সাথে একটা সামঞ্জস্যতা আছে। এই নীতিগুলোর বৈশিষ্ট্য যদি দেখেন, তাহলে এগুলো কি, এটা হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের কার্যের ভিত্তি, রাষ্ট্রের আপনার আইন প্রণয়নকালে এগুলোকে বিবেচনায় নিতে হবে। এখন বিবেচনায় যদি না নেয়, তাহলে আদালত কি করতে পারে না, তাকে বাধ্য করতে পারবে না যে আপনাকে বিবেচনায় কেন নিলেন না। কিন্তু এই নীতিগুলোকে যদি সরাসরি ভায়োলেশন করে, তাহলে আদালতের এখানে হস্তক্ষেপ করার অবশ্যই সুযোগ আছে, এই একটা বিষয়। তাহলে আমরা কি বুঝতে পারি যে 7-এর 2 এবং 8-এর 2 এটার মধ্যে আসলে কোনো কনফ্লিক্ট নাই, কারণ কনফ্লিক্টের জায়গায় এখানে তৈরি হয় নাই। কারণ বলবৎযোগ্য না আর হচ্ছে লঙ্ঘন করা, এই দুইটা বিষয় আলাদা, এইটা একটা। সেকেন্ড দেখেন, বিচারপতি মোস্তফা কামাল উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ উনি বলেছেন আইন, এটা আইন না, এই কারণে এটা বলো, এটা আইন নেই, এই কারণে এটার সাথে যদি সংঘর্ষ হয় তাহলে সাধারণ আইনকে ভয়েড বলা যাবে না। এখানেও একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে সংবিধানের সাথে, আসলে কথাগুলো আমার না, বলতে বুঝতে পারেন যে আমি এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে AKM শামসুল হুদা নামক একজন সংবিধানের একটা বই আছে ওনার, পার্ট 2 পার্ট 1, যেটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত মাহমুদুল ইসলাম বা মাহমুদুল ইসলাম অথবা হাসান, যাই হোক এক্সাক্ট মনে নেই। তো ওনার বইয়ের পরে সব থেকে ভালো বই আমার দেখা, এবং হচ্ছে এটা জুডিশিয়ারির ভাইভা বোর্ডে যে কোশ্চেন করা হয়, কিছু ইউনিক কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো এই বই থেকে নেওয়া হয়। তো সুতরাং ওনার বইতে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, সুতরাং আপনারা ভাবতে পারেন এটা মানে আমার ব্যাখ্যা না, ওনার ব্যাখ্যা। এরপরে উনি যে বিষয়টা বলেছেন দেখেন, এইখানে বলছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এখানে বলছে এই সংবিধান, তাহলে সংবিধানের কোন অংশকে উল্লেখ করে না, টোটাল সংবিধানটাকে বলেছে। যদি সিম্পল মিনিং করি তাহলে কি দাঁড়ায়, টোটাল সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এখানে বলে না পার্ট 2 সর্বোচ্চ আইন না, পার্ট 3 সর্বোচ্চ আইন না, এইটা ল না, এই রকমের কোনো কথা বলে নাই। তাহলে যেহেতু এই সংবিধান বলেছে, দ্যাট মিনস টোটাল সংবিধানটাকে বুঝিয়েছে। তাহলে যেহেতু এই যে মোস্তফা কামাল, বিচারপতি মোস্তফা কামাল যেভাবে ব্যাখ্যা করেছেন 7-এর 2-কে, যে এইখানে শুধু আইন এবং প্রিন্সিপালস কে আলাদা করেছেন, এইটার আসলে সুযোগ নাই। সুতরাং আমরা এই দিক থেকে এটাকে ক্রিটিসাইজ করতে পারি, এই রায়টাকে, যে যেহেতু এখানে এই সংবিধান বলা হয়েছে, এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, দ্যাট মিনস সংবিধানের প্রত্যেকটা পার্টি আইন হিসাবে ইনক্লুডেড। ঠিক আছে,
আচ্ছা, এবং এটাকে আলাদা আলাদা ভাবে কোনো আর্টিকেলকে একটা অংশ আপনি ব্যাখ্যা করলেন আর একটা অংশ ব্যাখ্যা করবেন না, এইভাবে সুযোগ নাই। যদি আপনি ব্যাখ্যা করেন সম্পূর্ণ আর্টিকেলটা বিবেচনায় নিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং এখানে এই সংবিধান টোটাল সংবিধানকে আইন হিসাবে বলা হয়েছে। সুতরাং 7-2 এবং 8-2 এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, নীতি এবং ল এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। এটা যে নীতি বা ল, এটাই ল, এটাগুলো নীতি হিসাবে থাকলেও এগুলো ল হিসাবে ব্যবহার করা যাবে। এরপরে দেখেন 8-2 যে অংশগুলো আছে, 8-2 শুধুমাত্র একটা অংশ না, এখানে মোট অংশ আছে 5টা অংশ। আমরা বলেছি যে 5টা বৈশিষ্ট্য এখানে আছে। এখন আপনি একটা অংশকে, অর্থাৎ আবারও বলি যে কোনো সংবিধান অথবা যে কোনো আইন, এই আইনের কোনো ধারা অথবা অনুচ্ছেদ যখন আপনি ব্যাখ্যা করতে যাবেন, তখন আপনি এই অনুচ্ছেদের কোনো অংশ বাদ দিয়ে বাকি অংশ ইন্টারপ্রিট করার সুযোগ নাই। তাহলে এই 8-2 এর যে অংশগুলো আছে, এই অংশগুলোর মধ্যে একটা অংশ হচ্ছে দ্বিতীয় বাক্যে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু এর বাইরে যে আরো কিছু অংশ আছে সেইগুলো যদি আপনি বাদ রেখে এই শুধুমাত্র একটা শব্দকে ব্যবহার করেন, তাহলে এখানে আইনের যে মূল উদ্দেশ্য এটা হারায়, অর্থাৎ মূল উদ্দেশ্য পদচ্যুত হয়ে যায়। সুতরাং এই কারণে আমরা বলতে পারি 7-2 8-2 এর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, বরং এখানে আসলে 7-2 আর 8-2 কে পারপাসিভলি ইন্টারপ্রিট করলে দুইটাকে আমরা কি করতে পারি, কার্যকর করতে পারি। এখন এই বিষয়ে আমরা একটা আদালতের রায় দেখতে পারি, সেটা হচ্ছে এই রায়টা অনেক জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ। এটা হচ্ছে 1989 বিএলডি, আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ। বিডি দিয়ে বাংলাদেশ বলি, যদি এটা লেখা ঠিক না। এই মামলাটা হচ্ছে 1989 বিএলটি। এই মামলায় যে বিষয়টা বলা হয়েছে, এই মামলায় বলেছে যে দেশ পরিচালনার মৌলিক সূত্র, অর্থাৎ পার্ট 2 তে যে বিষয়টা, এটা হচ্ছে দেশ পরিচালনার মৌলিক সূত্র এবং রাষ্ট্রের কর্তব্য আইন প্রণয়নকালে এই প্রিন্সিপাল গুলো প্রয়োগ করা, নির্বাহী বিভাগ এটাকে অবজ্ঞা করতে পারে না। দ্যাট মিনস আপনি আইন প্রয়োগকালে এটাকে ব্যবহার করবেন, এই নীতিগুলোকে আসলে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, এবং আরো বলছে এই নীতিগুলোকে বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে যদি আপনি সরাসরি এইটার সাথে কোনো সংঘর্ষ করেন, দ্যাট মিনস আপনি এই নীতিগুলোকে বাদ দিলেন, তাহলে এই নীতিগুলো বাদ দেওয়ার সুযোগ নাই, এই নীতিগুলোকে অবজ্ঞা করার সুযোগ নাই। কিন্তু আপনি বিবেচনায় নিবে কিনা, রাষ্ট্র বিবেচনায় নিবে কিনা, এই বিষয়টা রাষ্ট্রকে বিবেচনায় নিতে আদালত বাধ্য করতে পারবে না। এটাই হচ্ছে 8-2 এর ব্যাখ্যা। তো আমার মনে হয় যে এই যে 7-2 এর যে ব্যাখ্যাটা দেওয়া হলো নীতি এবং হচ্ছে যে রায়ে কুদরত ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ, এই মামলার রায় যে বিচারপতি যে বক্তব্যটা দিয়েছেন নীতি, এটা আমরা এই প্যাটার্নে ক্রিটিসাইজ করতে পারি বা ওইটার সাথে আমরা একমত এই কারণগুলোতে না। আর দ্বিতীয় যে বিষয়টা 7-2 এবং 8-2 এর মধ্যে আসলে কোনো কনফ্লিক্ট নেই, নীতি এবং ল এর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, আমরা এইভাবে এটার অ্যান্সার করতে পারি। মোটামুটি এই বিষয়টা যদি বোঝা যায়, তাহলে কোশ্চেনটা যেভাবে আসুক না কেন, ওইটা ক্রিটিসাইজ করতে বলুক, ওটার সাথে একমত হতে না বলুক, অথবা আপনার অন্য যেভাবে আসুক যে 7-2 8-2 এর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা, যেভাবে বলুক না কেন আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এতটুকু ক্লিয়ার কিনা এবং এতটুকু বোঝা গেল কিনা, কেমন লাগলো একটু বলবেন। এটা যদি বোঝা যায়, তাহলে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আর একটা মজার বিষয় দেখি, যে এই একই বিচারপতি এইটাকে এই অন্য একটা মামলা, যেটা হচ্ছে 49 ডিএলআর, অর্থাৎ এই 44 ডিএলআর এর 5 বছর পরে 49 ডিএলআর, এটা হচ্ছে এডি অ্যাক্ট, এই মামলায় কিভাবে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে তিনি ব্যবহার করেছেন সেটা একটু দেখব। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আবারও বলবো, আপনারা চাইলে শুধুমাত্র সংবিধান এবং ম্যাথের কোর্সটা করতে পারেন আলাদাভাবে, আর চাইলে টোটাল ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারেন। আপনারা যারা অলরেডি যুক্ত আছেন অনেকেই শেয়ার দিচ্ছেন, যারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন, থ্যাংক ইউ। এবং আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে করবেন। আচ্ছা, বোঝা গেল, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি যে আচ্ছা যে এই যে কনসেপ্টটা দেখলাম, তিনি একবার বলছেন নীতি আর একবার বলছেন না। এখন নীতিগুলো আইনগত বলবৎযোগ্য না সেটাও বলেছেন। এই বিচারপতি আর একটা মামলায়, যে মামলাটা হচ্ছে 49 ডিএলআর, যেটাকে ফ্যাব 20 কেস বলি, 49 ডিএলআর এডি অ্যাক্ট, এই মামলায় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লুকাস স্টানজি। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে এই বিচারপতি, একই বিচারপতি, উনি বলেছেন যে যদি এটা
পরবর্তীতে সংশোধন 15তম যে সংশোধন হয়েছে তার আগের এটা রায়, সুতরাং এখানে এটার সাথে মিলবে না। এখানে প্রিয়াম্বেল এবং হচ্ছে আর্টিকেল 8 এবং যে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় একটা বিষয় ছিল। দেখেন, আপনারা জানেন যে কোনো মোকদ্দমা করতে হলে ওই ব্যক্তি সংক্ষুব্ধ হতে হয়। কি হতে হয়? সংক্ষুব্ধ। তাহলে এখানে আপনার দেখা যায় এই যে মহিউদ্দিন ফারুকী নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি এই যে বন্যা প্রকল্প নামে একটা প্রকল্প হচ্ছিল, এখানে অনেককে উচ্ছেদ করা হচ্ছিল এবং একটা মানে জনগণ হুমকির মুখে পড়ছিল, এই কারণে উনি একটা মোকদ্দমা করেন, উনি একটা রিট করেন। এখন এখানে দেখা যায় যে ওনার এই রিট করার এখতিয়ার আছে কিনা, অর্থাৎ ওনার রাইট যেহেতু ভায়োলেশন হয় নাই, উনি ওই এলাকার অধিবাসী না, সুতরাং ওনার হচ্ছে এই মামলা করার এখতিয়ার আছে কিনা। তাহলে এই যে উনি সংক্ষুব্ধ হচ্ছে কিনা, মানে সংক্ষুব্ধ ব্যক্তি না হয়ে যে মামলা করার বিষয়, অর্থাৎ ওনার লুকাস স্ট্যান্ডি আছে কিনা, এইটা ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি মোস্তফা কামাল এই ঠিক 5 বছর পরে বলেন যে আর্টিকেল 8 এবং প্রস্তাবনা, দেখেন এখানে ব্যবহার করেছে কি, আর্টিকেল 8 কে ব্যবহার করেছে, এটা কিন্তু পার্ট 2 তে উনি বললেন এটা নীতি। এখন আবার বলতেছেন আর্টিকেল 8 এবং প্রস্তাবনায় কি বলা হয়েছে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহর উপর আস্থা এখন নাই, এটা 5ম সংশোধনীতে আনা হয়েছিল, পরে চেঞ্জ হয়েছে 15তম সংশোধনীতে। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা বলেছে। এই শব্দটাকে, ওয়ার্ডটাকে উনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বলতে সৃষ্টিকর্তার সৃষ্টি এবং প্রকৃতির রক্ষা আমাদের কর্তব্য। তাহলে এই শব্দটাকে উনি ব্যবহার করেছেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বলতে কি, সৃষ্টিকর্তার যে সৃষ্টি এবং প্রকৃতি, এটা রক্ষা করা আমাদের কর্তব্য। সুতরাং এই কর্তব্য পালন করতেই এই যে মহিউদ্দিন ফারুকী আসছেন, সুতরাং তার লুকাস স্ট্যান্ডি আছে, তিনি একজন সংক্ষুব্ধ ব্যক্তি। তাহলে দেখেন যে এই আর্টিকেল 8টাকে উনি কিভাবে ব্যাখ্যা করেছেন ঠিক 5 বছর পরে, যেটা 5 বছর আগে উনি বলেছেন যেটা নীতি। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধানের 2টা ভাগ আছে, একটা হচ্ছে দ্বিতীয় ভাগ আর একটা হচ্ছে তৃতীয় ভাগ। অর্থাৎ একটাকে বলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আর একটাকে বলি ফান্ডামেন্টাল রাইটস। এখন এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এইগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কথা। আপনার যে মৌলিক চাহিদা কিভাবে হবে, আপনার যে জাতীয়তাবাদ কিভাবে হবে, আপনার যে কি বলে, আপনার যে সম অধিকার যে বিষয়গুলি, এই বিষয়গুলো কথা বলেছে। হ্যাঁ, লুকাস স্ট্যান্ডি এটা নিয়ে ডিটেইল আলোচনা থাকবে, একটু ওয়েট করেন। আপাতত এইটুকুই জানেন, এটা নিয়ে ডিটেইল আলোচনা থাকবে, ডিটেইল এটার উপর ক্লাস থাকবে। আচ্ছা, আমি আপনাকে আমার একটা ছোট ভিডিও দিব লুকাস স্ট্যান্ডির উপর, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন এটা মূলত হচ্ছে আপনার মামলা করার যে অধিকার আছে কিনা, অর্থাৎ আপনাকে মামলা করতে হলে তো অবশ্যই সংক্ষুব্ধ হতে হবে, আপনি সংক্ষুব্ধ কিনা, এইটা কিভাবে ইন্টারপ্রিট করা, এটা নিয়ে একটা ডিটেইল আলোচনা থাকবে, বা ডক্ট্রিনে আছে এটা নিয়ে। তো যাই হোক, চিন্তার কারণ নেই, আপাতত এই কনসেপ্টটা একটু জানেন। এখন যেহেতু আমাদের অনেক লেটে ক্লাস শুরু করেছি, ক্লাসটা শেষ করবে, এই কারণে অন্য আলোচনা যাচ্ছি না। এখন দেখেন যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আমাদের এই প্রিন্সিপালস গুলো কেন তৃতীয় পার্টে আনলো না, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। দেখেন, দ্বিতীয় ভাগ যদি বাস্তবায়ন না করা হয়, এটা কিন্তু বাস্তবায়ন করতে কোর্ট বাধ্য করতে পারে না, কিন্তু তৃতীয় পার্টটা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে এটা কিন্তু কোর্ট বাধ্য করতে পারে। তাহলে এইখানে দেখেন কিছু সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় আছে। এখন অর্থনৈতিক বিষয়গুলো যখন আসে, এগুলো যখন বাস্তবায়ন করতে বলা হয়, প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থানটা সেম থাকে না, বা অর্থনৈতিক তারতম্যটা সবসময় একই থাকে না, অনেক সময় অর্থনৈতিক সংকট থাকতে পারে। তো যেহেতু এটা কোর্ট দ্বারা যখন একটা বাধ্যবাধকতা নিয়ে আসা হলো, তখন হচ্ছে এটা রাষ্ট্রের অবশ্যই তার কাজটা করতে হয়। এই কারণে সেকেন্ড পার্ট ইনক্লুড করা হয়েছে, থার্ড পার্ট ইনক্লুড হয় নাই। এখন কথা হচ্ছে যে তাহলে বুঝলাম যে থার্ড পার্টের মূল্য অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় থার্ড পার্ট, কারণ এটাকে যদি ইনক্লুড করা হতো তাহলে এটাকে বাস্তবায়ন করা যেত, এই ভয় থেকে এটা করা হয়েছে ধরে নিতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করব তাহলে আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়, অর্থাৎ আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়, তাহলে কোনটা প্রাধান্য পাবে বা কোনটাকে আমরা প্রাধান্য দিব, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, তাহলে আমরা দেখি, এটা সংক্ষেপে লিখি
যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এফপিএসপি এবং হচ্ছে এফআর ফান্ডামেন্টাল রাইটস, এই দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট হয় তাহলে কি হবে। তো এইটা দেখার ক্ষেত্রে আমরা একটা আর্টিকেলের রেফারেন্স দিতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল 47, যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ইনক্লুডেড। এখানে যে বিষয়টা বলা হয়েছে, এখানে বলেছে মূলনীতি বাস্তবায়নের জন্য, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ এপিএসপি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অথবা দ্বিতীয় ভাগ বাস্তবায়নের উদ্দেশ্যে সংসদ কি করে, যদি সম্পত্তি রাষ্ট্রায়ত্তকরণ, তাহলে এইটা বাস্তবায়নের জন্য, দেখেন এটা বাস্তবায়নের জন্য সংসদ কি করে, সংসদ যদি আপনার সম্পত্তি রাষ্ট্রায়ত্তকরণ করে, সম্পত্তি রাষ্ট্রায়ত্তকরণ করে অথবা সম্পত্তির কি করলো, সম্পত্তি বাধ্যতামূলক গ্রহণ করে, কিসের উদ্দেশ্যে, দ্বিতীয় ভাগ কার্যকরের উদ্দেশ্যে বাধ্যতামূলক গ্রহণ করে, অথবা যদি কি করে নিয়ন্ত্রণ অথবা এই সম্পর্কিত যদি আইন করে, এই সম্পর্কিত আইন যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয়, কিসের পরিপন্থী, মৌলিক অধিকারের পরিপন্থী, তাহলে এই আইনকে কি করা যাবে না, বাতিল করা যাবে না, আদালত এই আইনকে বাতিল করতে পারবে না। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো একটু দেখেন, যে এতক্ষণ বলছি যে ফান্ডামেন্টাল স্টেট পলিসিটা জুডিশিয়ালি এনফোর্সেবল না বলে, এখন ফান্ডামেন্টাল রাইটসে গিয়ে দেখি আর্টিকেল 47-এ এখানে বলছে যে যদি এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বাস্তবায়নের জন্য আপনি কোনো আইন করেন, এই আইনটা যদি মৌলিক অধিকারের পরিপন্থীও হয়, অর্থাৎ পার্ট 3-তে যে মৌলিক অধিকারগুলো বলা হয়েছে সেইগুলো ভায়োলেশন করে, তারপর এটাকে বাতিল করার সুযোগ নেই। তাহলে ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি আসলে এত সহজ না, বা যেভাবে এত ছোট আকারে আমরা এতক্ষণ দেখেছি, আসলে এত ছোট আকারের বিষয় না। তাহলে এই দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট আসে তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই এই কনফ্লিক্টটাকে এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। এখন এই সম্পর্কে ইন্ডিয়ান অনেক কেস রেফারেন্স আছে, ইন্ডিয়ান অনেক কেস রেফারেন্স দেওয়া যায়, বাট যে বিষয়টা বলবো যে যেহেতু আমরা যেটাকে প্রেসিডেন্ট বলি অথবা নজির বলি, নজিরটা অবশ্যই বাংলাদেশের আইনে হতে হবে। তো এখন অথবা যদি স্বাধীনতার পূর্বে হয়, মানে ভারতীয় উপমহাদেশের বিভাগের পূর্বে, তখন ভারতের আদালতের রায়টাকে নজির হিসেবে ব্যবহার করা যায়। তারপর আমরা একটা ভারতের, যেহেতু ভারতে এই সম্পর্কিত অনেকগুলো রায় আছে, আমরা একটা রায়কে দেখি, যেটা হচ্ছে মিনরাবা মিলস কেস, এটা হচ্ছে 1980 সাল, SC 1789, সরি 1990, এটা বলছি 1980, সরি 1980 সাল তো লিখেই ফেলেছি, AIR 1980। এই 1980 সালের এই যে মামলা মিনরাবা মিলস কেস, এইখানে যে বিষয়টা বলেছে, এইখানে বলেছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটকে একই সুতায় বাঁধা, এগুলো সামঞ্জস্যপূর্ণ, এগুলো একত্রে সামঞ্জস্যপূর্ণ এবং একই সুতোয় গাঁথা, এগুলো কি বলছে, একই সুতোয় গাঁথা। তাহলে যেহেতু একই সুতোয় গাঁথা, সুতরাং বাঁধা, একই সুতোয় বাঁধা এবং এগুলো সামঞ্জস্যপূর্ণ, সুতরাং এগুলোর মধ্যে যদি কনফ্লিক্ট আসে এগুলো এড়িয়ে চলতে হবে। আচ্ছা, বাংলাদেশের এই সম্পর্কিত একটা রায় আছে, যদিও সরাসরি এই সম্পর্কিত না, কিন্তু কিভাবে আপনি ব্যাখ্যা করবেন সংবিধানের একটা অংশ আর একটা অংশের সাথে, সেই বিষয় নিয়ে 44 DLR AD 319 এই যে মামলায়, এই মামলায় বলেছে, আপিল বিভাগ বলেছে সংবিধান এমনভাবে ব্যাখ্যা করতে হবে যাতে উহার এক ভাগের ব্যাখ্যা অপর ভাগের উপর আলো নিক্ষেপ করতে পারে। অর্থাৎ আপনি এক বাক্যে ব্যাখ্যা করে অন্য বাক্যে একদম শেষ করে দিলেন, এরকম সুযোগ নাই। তাহলে সংবিধানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে এমনভাবে ব্যাখ্যা করবেন যেন এক ভাগের ব্যাখ্যা অন্য ভাগের উপর আলো নিক্ষেপ করতে পারে। সুতরাং আমরা কি বলতে পারি, যে এই যে মামলাগুলো দেখলাম এবং আমাদের যে আর্টিকেল 47 দেখলাম,
এই বিষয়গুলো দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটস এইগুলোর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট আসে তাহলে এই কনফ্লিক্টটাকে এড়িয়ে চলতে হবে, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা চলতে পারবে না, বরং এই ব্যাখ্যাটা এমন ভাবে করতে হবে যাতে উভয়টাই কার্যকর করা যায়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝেছেন। এবং 47 দেখলে তো আরো স্পষ্ট হতো, যদি এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বাস্তবায়নের জন্য কোনো কাজ করা হয়, এটা ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেশনও করে, তাহলে ওই আইনটাকে বাতিল করার সুযোগ নাই। কেন সুযোগ নেই এটা স্পষ্টত বলে দিয়েছে যে এগুলো সুযোগ নেই। আর একটা বিষয় মনে রাখবেন, যেটা একটা মামলার রায়, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের যে নীতিগুলো আর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ব্যক্তির যে অধিকার। তাহলে রাষ্ট্রের নীতি এবং ব্যক্তির অধিকার, দেখেন রাষ্ট্র হচ্ছে একটা সমষ্টিগত বিষয়, সমষ্টিগত ধারণা। তাহলে একক ব্যক্তির অধিকারের থেকে সমষ্টিগত ধারণা বা সমষ্টিগত বিষয় অবশ্যই প্রাধান্য বেশি পায়। ঠিক আছে, এই কারণে ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল স্টেট পলিসির উপর এমন ভাবে চাপিয়ে দেওয়া যাবে না যাতে ফান্ডামেন্টাল স্টেট পলিসি আসলে কোনো কাজই না করে। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে দেখলাম ফান্ডামেন্টাল স্টেট পলিসির আসলে অবশ্যই গুরুত্ব আছে, যেটা এভাবে যত হালকাভাবে বা যত সহজভাবে নিচ্ছি তেমন ভাবে নাই। আরো যদি আমরা বর্তমান যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা যদি ফলো করি সুপ্রিম কোর্টের, তাহলে দেখব যে সুপ্রিম কোর্ট এই ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি এটা বাস্তবায়নের জন্য ফান্ডামেন্টাল রাইটস এর সহায়তা বা ফান্ডামেন্টাল রাইটস এর আলোকে ব্যাখ্যা করে এটার বাস্তবায়ন দিচ্ছেন। সুতরাং এখানে আসলে কোনো কনফ্লিক্ট নাই। ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্ট করবেন। এটাই ছিল মূলত হচ্ছে রিজন বেসড যে আলোচনা, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে এই বিষয়গুলো আসতে পারে। এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে অন্য সকল রাষ্ট্রের সম্পর্কের ভিত্তি কিভাবে হবে এবং এই বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কিভাবে কি রকমের হতে পারে, এই বিষয়ে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। একটু দ্রুত কমেন্ট করবেন এবং ক্লাস কেমন লাগছে সেটাও জানিয়ে ফেলবেন। ওকে, তাহলে আমরা এখন দেখি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কি হবে সেটা একটু দেখি। আচ্ছা, আবার বলি, এটা হচ্ছে আমাদের জুডিশিয়ারির ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। আপনারা যদি কেউ চাইলে যুক্ত হতে পারেন এই ক্লাসে। এটা পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন, নোট পাবেন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আর এই মাসের প্ল্যানে সংবিধান এবং হচ্ছে ম্যাথ আছে, আপনারা চাইলে শুধুমাত্র আলাদা এই মাসের প্ল্যানের ক্লাসগুলো করতে পারেন। ওকে, তাহলে আমরা এখন যে বিষয়টা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি হিসাবে যে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির ব্যাপারে কি বলা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসাবে আর্টিকেল 25 একটা কোশ্চেন এসেছে। থ্যাংক ইউ বিএম সোহাগ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আর্টিকেল 25, এইখানে কি বলেছে? এখানে বলেছে দেখেন, সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা হবে। তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে কি? সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা হবে, সমতার উপর শ্রদ্ধা হবে এবং সমতার প্রতি শ্রদ্ধা থাকবে বাংলাদেশের। যে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর শ্রদ্ধা থাকবে, তারপর হচ্ছে রাষ্ট্র যে সমতা, এই সমতার উপর বাংলাদেশের শ্রদ্ধা থাকবে। দ্বিতীয় যে বিষয়টা বলছে, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আর একটা মৌলিক ভিত্তি হচ্ছে বাংলাদেশ অপর কোনো রাষ্ট্র, এই রাষ্ট্র বন্ধু রাষ্ট্র হোক অথবা শত্রু রাষ্ট্র হোক, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কখনো এমন কাজ করবে না যাতে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হয়। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবে। তাহলে আন্তর্জাতিক যে সকল বিরোধ আছে এই বিরোধের অস্ত্র পরিহার করে কি করবে? শান্তিপূর্ণ সমাধান করবে। যেমন বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের দেখবেন বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু এখানে আলোচনার মাধ্যমে এটাকে সমাধান চেয়েছে এবং যুদ্ধবিরতি চেয়েছেন।
ঠিক আছে। তো সুতরাং বাংলাদেশে এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক অন্যতম ভিত্তি, এর উপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতিগুলো কি হবে, তৈরি হবে। সুতরাং এইটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্যতম হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা, যুদ্ধ পরিহার করা। এখন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের যে ভিত্তি, এই ভিত্তিগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কিছু মৌলিক বিষয় এখানে বলা আছে, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই রকমের হবে, এই রকমের একটা গাইডলাইন সংবিধানে দিয়েছে। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কি রকম হবে সেটা একটু দেখে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাপারে বলেছে যে এখানে শক্তি প্রয়োগ পরিহার, সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রকরণের চেষ্টা করবে। তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক বিষয় বিশ্বের সাথে সম্পর্ক হবে কি রকমের, শক্তি প্রয়োগ পরিহার থাকবে এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রকরণের চেষ্টা করবে। তাহলে পররাষ্ট্রনীতি কি? পররাষ্ট্রনীতি হচ্ছে এমন কিছু থিওরি, এমন কিছু দর্শন, এমন কিছু বিষয়বস্তু যেটা অপর একটি রাষ্ট্রের সাথে বা একাধিক রাষ্ট্রের সাথে, মানে একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বা একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রগুলোদের সাথে কি হবে, যোগাযোগের মাধ্যম বা সম্পর্কের যেটা ভিত্তি হিসাবে কাজ করবে। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা হচ্ছে, তাহলে কি বলি যে এটা সংক্ষেপে বলতে পারি শক্তি পরিহার, সর্বক্ষেত্রে শক্তি পরিহারের বিরোধী থাকবে বাংলাদেশ এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা করবে। সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। এরপর যে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটা গাইডলাইন খেয়ে দেওয়া আছে, সেটা বলা হচ্ছে যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য কাদের, প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী। তাহলে যে সকল জাতির স্বাধীন অভিপ্রায় আছে, এই স্বাধীন অভিপ্রায়ের তাদের যে অভিপ্রায় আছে, তারা যে তাদের স্বাধীনতা চায়, এই স্বাধীনতার যে অভিপ্রায় আছে, এই অভিপ্রায়ে তাদের নিজস্ব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠন, এই গঠনের অধিকারকে গঠনের যে অধিকার আছে এটাকে সমর্থন করবে। অর্থাৎ আপনারা দেখছেন যে ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছর ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা শাসিত এবং শোষিত হয়েছি কাদের দ্বারা, পাকিস্তানের দ্বারা। তাহলে এই যে একটা রাষ্ট্র যেন অপর রাষ্ট্রকে এই রকমের শোষণ না করতে পারে, শাসন না করতে পারে, এই জন্য বলছে ওই দেশের যারা নাগরিক আছেন তাদের যে স্বাধীন অভিপ্রায় আছে, যেমন আমাদের স্বাধীন অভিপ্রায় ছিল পাকিস্তানের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, কি আমাদের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা গড়ে তোলা। তাহলে এই যে নিজস্ব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা ওই দেশের নাগরিক যেন নির্ধারণ করতে পারে, অন্য কেউ তৃতীয় পক্ষ সে যেন নির্ধারণ না করে, এইটার ব্যাপারে সজাগ থেকে তাদের অধিকারের ব্যাপারে তাদেরকে সমর্থন করা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম দায়িত্ব, অন্যতম নীতি। এরপরে আর কি আছে, আরেকটা বলেছে সাম্রাজ্যবাদ, উপনিবেশিকবাদ এবং বর্ণ বৈষম্যের বিপরীতে আমরা জনগণকে, অর্থাৎ বিভিন্ন দেশে যারা জনগণ আছে, বিশ্বের নিপীড়িত জনগণের ন্যায় সংক্রান্ত সংগ্রামকে আমরা সমর্থন করি। তাহলে আমরা কিসের বিরুদ্ধে? আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমরা কিসের বিরুদ্ধে? উপনিবেশবাদের বিরুদ্ধে। আমরা কিসের বিরুদ্ধে? আমরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। দেখা যায় এই পাশে লেখি, এই বিষয়গুলোর বিরুদ্ধে থেকে সাধারণ জনগণের যে ন্যায়সঙ্গত দাবি আছে, এই দাবিগুলোকে আমরা সমর্থন করবো। এই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। এখন আপনারা চাইলে এই বিষয় নিয়ে 2টা মামলা মনে রাখতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অনেকগুলো মামলা হয়েছে, এই বিষয়ের মধ্যে 2টা মামলা আপনারা চাইলে মনে রাখতে পারেন, চাইলে নাও মনে রাখতে পারেন। একটা হচ্ছে এম সালিমুল্লাহ ভার্সেস বাংলাদেশ, 47/218। এইখানে হচ্ছে হাইতিতে বাংলাদেশ যখন জাতিসংঘের যে মিশন আছে, মিশনে যখন হাইতিতে শান্তিরক্ষা মিশন পাঠাবে, তখন এই সলিমুল্লাহ সাহেব মামলা করেন এবং মামলায় বলেন যে এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে সংবিধানের অধিকার আছে, সাংবিধানিক যে নীতি আছে, সেটার বিরুদ্ধে।
তখন এটাকে ইন্টারপ্রিট করা হয় এইভাবে যে জাতিসংঘের, যেহেতু এটা জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধার কথা বলা আছে, সুতরাং এটা আন্তর্জাতিক সম্পর্কের নীতির একটা ভিত্তি, সুতরাং হাইতিতে সৈন্য পাঠানো এটা বাংলাদেশের সংবিধানকে ভায়োলেশন করে না, এইভাবে ইন্টারপ্রিট করা হয়। চাইলে আপনারা এটা মনে রাখতে পারেন, আর আসলে এটা মনে না রাখলেও সমস্যা নাই, এত কিছু মনে রেখে পারবেন না, আপনারা শুধু এই বিষয়টা পড়লে চলবে। এই এতটুকু যে বললাম, এই নীতি এবং হচ্ছে যে পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি, এতটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে। তারপরে যদি পারেন এই মামলাটা একটু দেখে নিন। এরপরে আর একটা সাইফুল ইসলাম দিদার এটা একটু মনে রাখ, দিলদার, সাইফুল ইসলাম দিলদার ভার্সেস বাংলাদেশ, এই মামলাটা চাইলেও মনে রাখতে পারেন। ওকে, এই সাইফুল ইসলাম মামলায় মূলত হচ্ছে এই যে অনুপ চেটিয়া কেস বলা হয়, এই অনুপ চেটিয়া নামক যে ভারতীয় একজন মানে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়, তাকে যে ভারতীয় সরকারের কাছে দেয়া, সেই বিষয় নিয়ে মোকদ্দমাটা হয়েছিল। তো এখন আমরা তাহলে মোটামুটি রিটেনের জন্য যে সকল বিষয় দেখার প্রয়োজন সে সকল বিষয় দেখে ফেলেছি। এখন আমরা একটু দেখি যে বাংলাদেশের যে সংবিধানের পার্ট 2, এই পার্ট 2 আসলে কিভাবে সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হয় এবং কিভাবে এটাকে পুনর্বহাল করা হয়। তাহলে দেখেন 1972 সালের সংবিধান এবং এর পরবর্তীতে পঞ্চম সংশোধনের মাধ্যমে কিভাবে সংবিধানকে পরিবর্তন করা হয় সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলব। 1972 সালের সংবিধানে, মূল সংবিধানে এখানে বাঙালি জাতীয়তাবাদ ছিল, যে কনসেপ্টটা ছিল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বাঙালি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান উনি পঞ্চম সংশোধনী আনেন 1979 সালে। এই পঞ্চম সংশোধনীতে তিনি এই বাঙালি জাতীয়তাবাদকে বাদ দেয়, এইখানে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ কথাটা ব্যবহার করেন। এখন এই বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ কনসেপ্টটা আনার পিছনে যে বিষয়গুলো ছিল, এটা অন্য একদিন ডিটেইল আলোচনা করা যাবে যে কি উদ্দেশ্যটা ছিল এখানে। এখানে মূলত বাংলাদেশের যে বাঙালি হিসাবে যে আমাদের পরিচয়, আমাদের সংগ্রাম, এই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে ইগনোর করার জন্য এটা করা হয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সমাজতন্ত্র। 1972 সালের সংবিধানে সমাজতন্ত্রের যে বলিষ্ঠ একটা বিষয় ছিল, সেই বিষয়টাকে সংকুচিত করে ফেলে 1979 সালের সংশোধনীতে এখানে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এই কনসেপ্ট আনা হয়। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এই বিষয়টা আনয়ন করা হয় কি সমাজতন্ত্র অর্থে। তৃতীয় যে পরিবর্তনটা আনা হয় সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। টোটালি এই বিষয়টাকে ইগনোর করে তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা বলেন। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই কনসেপ্টটা নিয়ে আসেন। এই বিষয়গুলোকে এই যে পঞ্চম সংশোধনী, এই পঞ্চম সংশোধনীর এই বিষয়গুলো বাদ দিয়ে এটাকে আবার পুনর্বহাল, অর্থাৎ এই 1972 সালের সংবিধানে যে বিষয়গুলো ছিল, কনসেপ্টগুলো ছিল, এই বিষয়টাকে পুনর্বহাল করা হয় 15তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ এই বাংলাদেশি জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদ, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের যে সমাজতন্ত্র হিসেবে ব্যবহার করা ছিল, এটাকে শুধুমাত্র সমাজতন্ত্র কনসেপ্টে নিয়ে আসা, এবং ধর্মনিরপেক্ষতার যে বিষয়টা ছিল, সেই ধর্মনিরপেক্ষতার বিষয়ের বিরুদ্ধে যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিষয় ছিল, সেটাকে বাদ দিয়ে এই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টে আসে। তো এই বিষয়গুলো মূলত হচ্ছে আমরা রিটেনের জন্য দেখলে চলবে। এখন প্রিলির জন্য আপনি কি দেখবেন? এখানে আসলে প্রিলির জন্য দেখার যে বিষয়টা সেটা হচ্ছে আর্টিকেলগুলো একটু মনে রাখতে পারেন। খুব সংক্ষেপে বলে দিচ্ছি। জাতীয়তাবাদ যে কনসেপ্টটা আছে, সেই জাতীয়তাবাদ কনসেপ্ট বলতে কি বোঝায় এখানে দেখেন। জাতীয়তাবাদ কনসেপ্ট বলতে বাঙালি জাতির, দেখেন জাতীয়তাবাদ বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। তাহলে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি এই বিষয়টা দ্বারা বোঝায় জাতীয়তাবাদ। তাহলে আপনার একটু জাতীয়তাবাদ সেকশন 9 বলা আছে, সরি সেকশন কি, আর্টিকেল 9,
আর্টিকেল 9 জাতীয়তাবাদ নিয়ে কথা বলা আছে। তাহলে জাতীয়তাবাদ বলতে মূলত হচ্ছে প্রিলির জন্য এটা একটু মনে রাখেন যে বাঙালি জাতির ঐক্য এবং সংহতিকে ইন্ডিকেট করে। এবার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেকশন 10। সেকশন 10-এ সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি সম্পর্কে বলা আছে। আর্টিকেল 10, এটা মনে রাখেন যে সমাজতন্ত্র কোথায় আছে, এটা এনাফ। আর্টিকেল 11, এখানে ধর্মনিরপেক্ষতার যে বিষয় বলা আছে সেই ধর্মনিরপেক্ষতার 11তে আছে আপনার হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং মানবাধিকার। তাহলে 11তে আছে গণতন্ত্রের কনসেপ্টটা, 12তে আছে হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা। এখন এখানে ধর্মনিরপেক্ষতা বলতে কি কি বিষয়কে ইনক্লুড করেছে দেখেন। ধর্মনিরপেক্ষতা বলতে এখানে ইনক্লুড করে, আপনার একটু মূল সংবিধানটা হাতে নেন, সর্বপ্রকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক সুবিধা না দেওয়ার বিষয়টা, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার বন্ধ করা, কোনো বিষয় ধর্ম পালনকারীদের উপর বৈষম্য না করা। তাহলে ধর্মের নিরপেক্ষতা বলতে আর্টিকেল 12তে 4টি বিষয়কে বুঝিয়েছে। কয়েকটি বিষয়? 4টি। এটা একটু মনে রাখবেন। 4টি বিষয় কি? সর্বপ্রকার সাম্প্রদায়িকতা বন্ধ করা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক সুবিধা না দেয়া, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করা এবং কোনো বিশেষ ধর্ম পালনকারীকে বৈষম্যের শিকার না করা। এটাই ধর্মনিরপেক্ষতা বলতে 4টা বিষয়কে বুঝিয়েছে। এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আর্টিকেল 13, মালিকানা নীতি। এখানে মনে রাখবেন আর্টিকেল 13 অনুযায়ী মালিকানা 3 ক্যাটাগরির মালিকানা বোঝানো হয়েছে। 3 ক্যাটাগরির। প্রিলির জন্য এটা মনে রাখলেই হবে। কি কি মালিকানা? রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং হচ্ছে যৌথ মালিকানা। যদি বলি রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা আর হচ্ছে ব্যক্তিগত মালিকানা, এই 3 ক্যাটাগরির মালিকানা বোঝানো হয়েছে। এরপর বেসিক নেসেসিটিস যে কনসেপ্টটা, এইটা শুধু মনে রাখবেন কত আর্টিকেলে আছে। আর্টিকেল 15, এখানে বেসিক নেসেসিটির বিষয় আছে। এই বেসিক নেসেসিটির মধ্যে দেখেন এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর পাশাপাশি আপনার কর্মের অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, বেকারত্ব, ব্যাধি, পঙ্গুজনিত এই রিলেটেড যে সকল বিষয় আছে এগুলো নিরাময়ের ব্যাপারেও কথা বলা হয়েছে। এটা একটু মনে রাখলেই চলবে। এরপরে আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য বিজিএস এর জন্য দেখেন প্রিলির জন্য এখান থেকে আসলে প্রিলিতে আর্টিকেল বেসড সারা কোশ্চেন আসার সম্ভাবনা নাই। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সম্পর্কে বলা আছে, অর্থাৎ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কত আর্টিকেল আছে এটা একটু মনে রাখলে চলবে। এরপরে 18 ক যে বিষয়টা আছে আপনার পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উন্নয়ন, এই বিষয়টা কোথায় আছে এটা একটু মনে রাখলে চলবে। সুযোগের সমতা একটু মনে রাখেন, যেহেতু 21 থেকে কোশ্চেন এসেছে, তাহলে সুযোগের সমতা কোথায় আছে? এখানে বলেছে আপনার সকল নাগরিকের সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তারপর হচ্ছে সর্বস্তরের মহিলাদের যে অংশগ্রহণ এটাও নিশ্চিত করবে। আসতে পারে সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ কত আর্টিকেলে বলা আছে? 19-3। এটা একটু স্পেসিফিক্যালি মনে রাখবেন। এছাড়া আর তেমন দেখার কিছু নেই। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক 22। মোটামুটি এই আর্টিকেল গুলো যদি একটু দেখেন, যেভাবে বললাম এইভাবে যদি দেখেন তাহলেই হবে প্রিলির প্রিপারেশন কমপ্লিট। তাহলে আজকে আর বেশি আলোচনা করব না। নেট ছিল না, ওকে ঠিক আছে। তাহলে আজকে আর আলোচনা করব না। আপনাদের আজকের আলোচনা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে সেটা জানাতে পারেন, সেটা উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসের জন্য আপনাদের দেখার আমন্ত্রণ থাকবে। আপনারা দ্রুত একটু রেসপন্স করবেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আগামী ক্লাসে আমরা মূলত হচ্ছে সংবিধানের প্রস্তাবনা এবং হচ্ছে সংবিধানের যে পার্ট 1 সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে এই বিষয়গুলো একটু দেখে আসতে পারেন যে সংবিধানের প্রস্তাবনা থেকে ব্রিটেন কি কি কোশ্চেন এসেছে বা কি কি আসতে পারে এই বিষয়, এবং আমাদের যে বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, এই বিষয়গুলো আপনাদের চাইলে একটু দেখে আসতে পারেন। ঠিক আছে। পার্ট 1 থেকে নাগরিকত্ব বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 7, 7-2, 7b এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার মনে হয় আপনাদের কোনো কোশ্চেন নাই। আবারও বলবো, যদি কেউ আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। আপনারা ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ভাই আমি হ্যাঁ থ্যাংক ইউ সাবিনা আপু, আপনারটা আগে একবার পাঠিয়েছিলাম, ওটা ফেরত আসছিল, আবার পাঠিয়েছি। ওকে, তাহলে যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলের জন্য শুভকামনা। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।